আচ্ছা, এটা আসলে মক 6, কিন্তু আসলে তোমাদের মক 4, মানে যারা ইন পার্সনে দিচ্ছে তারা 6 দিলো আর তোমরা 4 দিলা, এই আর কি পার্থক্য। কিন্তু একই পেপারে নেই দেখে আর এডিট করে তোমাদের তো 4 লেখা হয় নাই। এটা মক 6 এর যদি ফিডব্যাক হয় কিংবা মক 4 এর ফিডব্যাক হয়, তো দুটা টপিক ছিল। তোমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও লিখছে কেউ, আর হচ্ছে বিমান ভ্রমণ নিয়েও লিখছে কেউ। দুইটাই ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ যেটা হবে, ওয়াফার ক্ষেত্রে যেটা হয়, যেমন ওয়াফা আমাকে একটু আগে বলছিল যে ওর লেখা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ও পেপার 1 খুব তাড়াতাড়ি লিখে ফেলে, ওর অনেকক্ষণ বসে থাকে। যদি অনিমা কিংবা শেরানের ক্ষেত্রে এরকম কিছু হয়ে থাকে যে তোমরা পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পেপার 1 কেন জানি মানে তুমি লিখে ফেলতে পারো সব এবং হয়ে যায় আসলে, তো এরকমটা যদি হয়ে থাকে, তাইলে আমি তোমাদেরকে সাজেস্ট করব, শুধুমাত্র সেই ক্ষেত্রেই যদি তোমার আসলে তুমি একটু দ্রুত শেষ করার মানুষ হও, তাহলে আমি যেটা সাজেস্ট করবো যে তুমি দুইটা টপিকই একটু দেখবা। প্রথমে পরীক্ষার কোশ্চেনটা পাওয়ার পর, পরীক্ষাটা শুরু হওয়ার পর দুইটা টপিকই একটু দেখবা, একটু তাকাবা দুইটা টপিকের মধ্যে একটা, যেটা আমার খুব বিশ্বাস যে এবার প্রতিবেদন আসবে, তাহলে প্রতিবেদন এবং চিঠি এই দুইটা টপিকে কি কি আসলো এটা একটু দেখি। আমি চিঠি লিখবো ঠিক আছে, কিন্তু আমি প্রতিবেদনটা দেখি টপিকটা কি আছে। তাহলে দেখো, এখানে আমি বলেছিলাম, টপিক দিয়েছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর ব্যবহার। আমি এটা খুব গুরুত্ব দিচ্ছি, আমার বিশ্বাস যে এরকম এআই নিয়ে কিছু একটা হয়তো বা আসতে পারে, কারণ খুবই হট টপিক, এটা সব জায়গায় আলাপ হচ্ছে। সেখান থেকে চিঠি না আসুক, অন্য কোথাও আসতে পারে, এই জন্য আমি এটাকে সবাইকে বারবার এআই নিয়ে একটু পড়তে দেখতে বলতেছি। তো ধরলাম এটা এআই আসলো, যে এর ব্যবহার বেড়ে যাওয়া সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকেরা। মানে এআই ব্যবহারটা নিয়ে একজন ধরো, যে লোকটা মার্কেটিং এ জব করে, কিংবা যে যে লোকটা ধরো ফার্মাসিউটিক্যাল এ জব করে, চাকরি করে, গার্মেন্টস এ জব করে, সে তার লাইফে চলাফেরার জন্য যে এআইটা ব্যবহার করে, সেইটা তার উপর যে ইম্প্যাক্ট ফেলে, তার থেকে একজন স্টুডেন্ট কিংবা একজন টিচার যেটা ব্যবহার করে, তার উপর ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি পড়ে। স্বাভাবিকভাবে আমি নিজে এআই অনেক ইউজ করি, আমি একদম শুরু থেকে এআই ইউজ করি, এবং আহ খুব মানে অনেক বেশি ব্যবহার করি, যে আমি এখন কমাই দিচ্ছি, নিজে ধীরে ধীরে কমাই দিচ্ছি, কারণ আমার যে কোনো সমস্যা হলে আমি তাকে জিজ্ঞেস করি, আমার ভালো না লাগলেও আমি তাকে বলি। এটা বেশি হয়ে গেছে আর কি। তো এটা করা ঠিক না, ঠিক, কিন্তু এটা বুঝে ব্যবহার করা আর কি। তো তাহলে বেশি সমস্যায় পড়ছে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষকেরা। এই ব্যাপারে ঠিক কি কি করা যেতে পারে তা নিয়ে তোমার চিন্তাপূর্ণ একটি প্রতিবেদন রচনা করো। মানে তোমাকে আমি এটা এটা কোনো তোমাকে কেউ ইনস্ট্রাকশন দেয় না যে এটা স্কুলের ফেয়ার হয়েছে, এটা নিয়ে তুমি একটা রিপোর্ট লেখো। এখানে রিপোর্টটা ছিল হচ্ছে তুমি নিচে একজন রাইটার, একজন আর্টিকেল, তুমি আর্টিকেল লেখো, সেই আর্টিকেল রাইটার হিসেবে তুমি একজন একটা রিপোর্ট লিখতেছো, একটা প্রতিবেদন লিখতেছো। এটাকে ঠিক রিপোর্ট অর্থে এখানে আমি প্রতিবেদনের বাংলায় এই টপিকটাতে আমি আর্টিকেল আর্টিকেল বলা লাগতেছে, এটাকে আমি রিপোর্ট বলতে পারতেছি না। যখন আমি একটা এই সায়েন্স ফেয়ার নিয়ে লিখতাম, সেটা রিপোর্ট হয়ে যেত সরাসরি প্রতিবেদন, যার ইংলিশ হচ্ছে রিপোর্ট। আর এইখানে টপিকটা প্রতিবেদনের রিপোর্টটা, এই ইংলিশটা হচ্ছে আসলে আর্টিকেল, আর্টিকেল লিখতেছে। তো তাহলে আর্টিকেলে তোমাকে কি লিখতে বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এর দুটি প্রধান কাজ। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর তিনটি উপকারিতা, কি কি কারণে এআই কে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে, কোন কোন উপায় অবলম্বন করে এআই ব্যবহারে কে কার্যকর করা যায়। তাহলে এই পুরো টপিকটাই আমার প্রথমে বলা আছে শিক্ষার্থী এবং শিক্ষকেরা। তাহলে তোমাকে পুরো লেখাটা এইখানে এইটা কেন্দ্রিকই রাখতে হবে, এই টু দি পয়েন্টই রাখতে হবে যে হুমকিটা আসলে শিক্ষার্থী এবং শিক্ষকদের বেশি হচ্ছে। যারা এডুকেশন সেক্টরে জব করতেছে তাদের জন্য এটা বেশি হুমকি হতে যাচ্ছে, অন্য সেক্টরের জন্য কিন্তু না। অন্য সেক্টরের জন্য হুমকি হচ্ছে, কিন্তু ওইটা আমাদের দেখার কিছু না, ওইটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। আমরা এইখানে চিন্তা করতেছি। তাহলে ওই অনুযায়ী তুমি পয়েন্ট গুলো বের করে এখন উত্তর লেখা শুরু করলে আসলে আমি আবার পুরো ক্লাসই দেখা যাবে পেপার 1 কাটিয়ে দিচ্ছি। সেটা আমি করতেছি না, তোমরা এটা বের করতে পারবা। তো কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এর দুটি কাজ, তিনটা উপকারিতা, তিনটা ক্ষতি, হুমকি মানে হচ্ছে থ্রেট, তিনটা থ্রেট, আর কি কি করা যেতে পারে, এগুলোকে তোমাকে একটু ভাবতে হবে। মানে পরীক্ষায় যদি তুমি আগে আগে লিখে ফেলো যে মানুষটা, সেই মানুষকে ভাবতে হবে যে আচ্ছা এইখানের এই পয়েন্ট গুলোর কি উত্তর আমার কাছে জানা আছে কি না, আমি কি কৃত্রিম বুদ্ধিমত্তা কি এটার ডেফিনেশনটা মোটামুটি একটা লাইনে লিখতে পারবো কিনা, এর দুইটা প্রধান কাজ কি আমি জানি। আচ্ছা, এইভাবে করে মোটামুটি তোমাকে একটু ভেবে নিতে হবে, মোটামুটি একটা মাইন্ড ম্যাপ বানায় নিতে হবে। বানায় নেওয়ার পরে তুমি সেকেন্ড অপশনে যাবো, আচ্ছা ঠিক আছে, জীবনে প্রথমবারের মতো বিমান ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে বিমান ভ্রমণের অভিজ্ঞতা, প্রশ্নগুলো পড়লা, পরে তুমি এইগুলো এখানের পয়েন্ট গুলো ভাবলা যে হ্যাঁ, কবে, কোথায়, কেন,
প্রথমবার বিমানে ওঠার অনুভূতিটা কেমন ছিল, বিমানের সুবিধা অসুবিধা, মনে রাখার মতো কোনো বিষয়। তো এটা ভেবে তুমি এইখানের পয়েন্ট গুলো কি হবে সেটাও তুমি ভাববা। ভাবার পরে দেখো আমার এই প্রশ্নটা আমার নিজের তৈরি এই প্রশ্নের মধ্যে একটা ভুল, মানে ভুল না ঠিক, একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতা হচ্ছে আমি এখানেও বর্ণনা করতে বলছি, এখানেও বর্ণনা করতে বলছি। ঠিক আছে, দুইবার বর্ণনা করতে বলছি। পরীক্ষায় নর্মালি একবার বর্ণনা করতে বলবে, মানে যে কোনো একটা পয়েন্টে বর্ণনা করতে বলবে। তো তাহলে এই যে বর্ণনা যে করতে বলা হয়, এই বর্ণনা পয়েন্টটা লেখাটা কিন্তু একটু কঠিন। মানে আসলে এখানে আমি তিনটা পয়েন্ট কেমনে বানাবো? পয়েন্ট হয় সাধারণত ইনফরমেটিভ ক্ষেত্রে, আর এখানে ডিসক্রিপটিভ ক্ষেত্রে লিখতে বলা হচ্ছে। তো এখন আমি চিন্তা করলাম, আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, আচ্ছা এটা নিয়ে তো স্যার অনেক বলছে, আমি পড়ছি এবং পরীক্ষায় এটা আসলো, আমি কি এটা লিখতে পারবো? আর ওখানে নৌকা ভ্রমণ আছে, ধরো এখানে তো বিমান ভ্রমণ বললাম, ধরো এবার আয়সা বললো নৌকা ভ্রমণ। নৌকা ভ্রমণ, তুমি তোমার কম্পেয়ার করার জায়গা থেকে তোমাকে ওই মোমেন্ট ডিসিশন নিতে হবে কোনটা তুমি আসলে ভালো করতে পারবা তোমার জন্য, অনলি ফর, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জায়গা থেকে তাকে ভাবতে হবে যে আচ্ছা আমি কি তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লিখতে পারবো? যেমন সেরকম কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লিখছে, আমি গ্যারান্টি যে ও বিমান ভ্রমণ নিয়ে যদি লিখতো তার থেকে এটা ভালো লিখছে। নাম্বার হয়তো অনেক বেশি দেই নাই, ঠিক আছে, ভুল টুল ছিল এই কারণে, কিন্তু আমার কাছে মনে হয় বিমান ভ্রমণ লিখতে গেলে হয়তো ও আরো বেশি লিখতে পারতো। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা লেখাটা নেওয়া ওর ভালো হয়েছে। সেন্টেন্সে ভুল আছে, আমি ওয়ান টু ওয়ান ধরে বলতেছি না, কিন্তু সেন্টেন্সের দিকে ভুল আছে, সেন্টেন্স গুলো আমাদেরকে দেখতে হবে। এটাও আমি ওই ওই কথাই বলবো, ইন জেনারেল বলতেছি। কিন্তু এটা ভালো হয়েছে এই বিমান ভ্রমণ লেখার থেকে। তো এখন কিন্তু সবার জন্য যে তা হবে তা তো নাও হতে পারে। এন্ড তুমি নিজেও জানো না আসলে ফাইনাল পরীক্ষায় যে অ্যান্সারটা তুমি লিখবা, দিস দা ওয়ান টাইম ট্রানজেকশনের মতো, জাস্ট ওয়ান টাইম তুমি লিখছো শেষ, ওইটা ওইখানে মুছতে তোমার লেখারও সুযোগ নাই। আর পেন্সিল দিয়ে কাইন্ডলি না, প্লিজ এটা করো না যে পেন্সিল দিয়ে লেখা শুরু করবো, তারপর যদি লেখা হইতেছে মনে হয় তাহলে কলম দিয়ে লিখবো। না, এরকম এরকম করো না প্লিজ, কারণ তাহলে তুমি 2 ঘন্টায় কভার করতে পারবে না, আর কভার করতে পারলো তোমার পুরো লেখাটা খারাপ হবে, পেপারটা নষ্ট হয়ে যাবে। এন্ড সব মিলা তুমি নিজে একটা মেন্টালি হ্যাজার্ডের মধ্যে পড়বা। তো এই কাজ করা যাবে না যে পেন্সিল দিয়ে আমি লেখা শুরু করি। তুমি পেন্সিল দিয়ে বুলেট, মানে এই 12টা পয়েন্টের মাইন্ড ম্যাপটা করবা যে পয়েন্ট গুলো তুমি লিখতে পারতেছো কিনা। তুমি চিঠির জন্য তুমি 15 মিনিটে, মানে এই সেকশন এর জন্য তুমি 15 মিনিট ব্যয় করো, কিছুই লিখতেছো না, পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি 15 মিনিট বসে আছো, অন্য সব মানুষ লিখতেছে, তুমি বসে বসে পেন্সিল দিয়া রাফ করতেছো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ তুমি দেখবা যখন পরীক্ষা শেষ হয়ে আসছে যে কয়েকজন ঘুমাইতেছে, তোমার পাশের জন ঘুমাইতেছে, মাথায় হেড ডাউন করে বসে আছে, কারণ ওরা তো বের হতে দিবে না, তো তো আগে লেখা শেষ করে ফেলছে। তো আগে লেখা যদি শেষ না করে, যদি তার একটু ভালো করে ভেবে চিন্তে যদি সুন্দর করে লিখতো, সেটা তোর জন্য ভালো হইতো। তো এটা যেহেতু তুমি জানো, তো সেহেতু তুমি এই কাজটা করবা না। তুমি হলো কি সময় নিয়ে লিখবা, 15 মিনিট সময় দিবা এই প্ল্যানিংটা করার জন্য। এ এক না দুই, এক না দুই, তুমি 5 মিনিটের মধ্যে ডিসিশন দিবা যে আমি এক লিখবো না দুই লিখবো। আর যদি এমন হয় যে প্রতিবেদনের টপিক তো বুঝতেছি না কি আসলো, তাহলে তো বেঁচে গেলা, তাহলে তো টেনশনই নাই। রিস্ক নেওয়া যাবে না, আমি চিঠি রচনার সময় বলতেছি যে কোনটা বাদ দিতে হবে। মানে তুমি যেটা এই কৃত্রিম বুদ্ধিমত্তা না যে এমন একটা কিছু দিছে যেটা তুমি জানো না, তাহলে তো ভালো হয়েছে ভাই, তুমি নৌকা লেখা শুরু করে দিবে ডাইরেক্ট। ওখানে তো আর কোনো আমি কি জানার চেষ্টা করতে পারি কিনা ওই সময়, তো ভাই পরীক্ষা তো ওই জিনিস না, পরীক্ষা তো জাস্ট পারফরমেন্স দেখানোর জিনিস, এখানে কোনো এক্সপেরিমেন্টের কোনো জায়গা নেই, লিখতে হবে কিন্তু। তো ওই কারণে ওইভাবে তুমি ডিসিশন নিয়ে, সময় নিয়ে, প্রিপারেশন নিয়ে তারপর সুন্দর করে লিখবে, লেখাটা শুরু করবা। কোশ্চেন নাম্বারটা লিখবা, ইংলিশে লিখতে হয় অবশ্যই ইংলিশে লিখবা, হাতের লেখাটা যেন ক্লিয়ার থাকে, বোঝা যায় এক লিখছো না দুই লিখছো। এক দুই তো ইজিলি বোঝা যায়, কিন্তু 1 আর 9-এর মধ্যে যে ঝামেলা হয়, 1 আর 7-এর মধ্যে ঝামেলা হয়, তাহলে 1 নাকি 7 না 9, যেন খুব সুস্পষ্ট ভাবে থাকে, ওই জায়গাটায় ফোকাস করবা। করে এখান থেকে লেখা শুরু করবা, মার্জিনের বাইরে লিখবা না প্লিজ, মার্জিনের বাইরে লিখবা না, কারণ খাতা স্ক্যান হতে পারে। যদি স্ক্যান হয় তাহলে তো তখন ওইটা কাটা পড়বে, পুরো মার্জিন বরাবর খাতা হবে, তাহলে কিন্তু লেখা কাটা পড়ে যাবে। লেখা কাটা পড়ে গেলে তো সেন্টেন্স কাটা পড়ে যাবে, নাম্বার কেটে দিবে। বলতে পার যে স্যার ওই যে অন্য পেপার 2-এ তো আপনি জায়গা কম দেন, পেপার 2-তে আমি জায়গা কম দিই, কিন্তু ওই পরীক্ষার সময় যে খাতাটা থাকবে ওই পেপারটা একটু বড় থাকবে এবং জায়গাটা একটু বেশি থাকবে, ওইটা ওইখানের মধ্যে আটাতে হবে লেখাটা মাস্ট। তো এটা গেল চিঠির টপিক। আমি চিঠির ইন ডিটেলে গেলাম না। বিমান ভ্রমণ বলতে বিমানে মানে প্লেনে করে ঘুরতে গেছিলাম কোথাও, বিমানে কিছু সুবিধা আছে অসুবিধা আছে, তাহলে সুবিধা অসুবিধা দুইটা আমি একসাথে দিছি, তার মানে এখন তোমার চয়েস, তুমি সুবিধা দুইটা লিখবা নাকি অসুবিধা দুইটা লিখবা। বেটার উত্তর হয় সুবিধা দুইটা লেখা, অসুবিধা সমস্যা একটা লেখা, যে কোনো লেখাতে
মানে শুধু লেখার জন্য না, লাইফে সব জায়গায় তোমাকে যদি কোনো একটা মানুষ সম্পর্কে কিছু একটা বলতে বলা হয়, তুমি যদি প্রথম থেকে বলে এই জিনিসটা খারাপ, এই মানুষটা খারাপ, তারপর যদি কমেন্ট করা শুরু করো, মানুষ তোমার দিকে তাকাবে এবং তোমাকে বলবে কি রে ভাই, এর মানুষ কি মানুষের মধ্যে খালি নেগেটিভ জিনিস দেখে। তো ওই হিসেবে যে কোনো কিছু সম্পর্কে আমরা লিখতে গেলে সুবিধা যদি অপশন থাকে যে সুবিধা ও অসুবিধা লেখো, টোটাল পয়েন্ট তিনটা, তাহলে আমি সুবিধা দুইটা লিখবো, অসুবিধা একটা লিখবো। তাহলে ইমপ্রেশনটা ভালো থাকে। হইতে পারে কোনো নেগেটিভ পয়েন্টের কোনো টপিক থাকতে পারে, কিন্তু দেখো তুমি ও লেভেলের আগে কোশ্চেন পেপার নেগেটিভ কে তেমন ভাবে প্রমোট করে না, যে নেগেটিভ জিনিস এটা নেগেটিভ, যে এটা খারাপ লাগছে তোমার, ভালো লাগে না, আছে দু একটা প্রশ্ন, কিন্তু খুব কম যে এই জিনিসটা তোমার ভালো লাগে না, এখন কেন ভালো লাগে না এটা তোমার বন্ধুকে লিখে জানাও, এরকম প্রশ্ন দেয় না আসলে। কারণ আমরা ভালো লাগাটাকে গুরুত্ব দিই, এবং যেটা ভালো লাগে না সেটা নিয়ে আমরা কথা বলতে পছন্দ করি না, এবং লেখার তো প্রশ্নই আমরা চাই না লিখতে। তো এই কারণে কোথাও মানে পেপার ওয়ানের ক্ষেত্রে, মানে চিঠি রচনা প্রতিবেদন এইসবের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট কম বলে পজিটিভ পয়েন্ট বেশি বলার চেষ্টা করি। তো এই গেল হচ্ছে কি এইটার টপিকটা। লেখা ভালো হয়েছে, অনিমার লেখাও ভালো হয়েছে। এটা জাস্ট লেখাটা যেন প্রিসাইজ থাকে, যতটা সম্ভব সুন্দর করে লেখা যায় এটা চেষ্টা করবো। আর এই মোমেন্টে আর বলবো না যে আজকে 4 তারিখ, আর মাত্র অল্প কয়েকদিন আছে, আমি সাজেশনটা নিয়ে বসবো, বসার পরে যা যা টপিক গুলো দেখবা এর মধ্যে থেকে যদি কোনো টপিক নিয়ে লিখতে মন চায়, যদি মনে হয় যে না 2022 এর হচ্ছে আমি চিঠিটা লিখি, যদি এরকম কোনো কিছু মন চায় লিখবা, আমাকে দিবা দেখতে। আমি নিজে থেকে কোনো কিছু অ্যাসাইন করতেছি না, কারণ এই মোমেন্টে আমার ফোকাসটা অনেক অনেক লেখার দিকে না, মেন্টালি স্টেবল থাকা এবং নিজেকে প্রিপেয়ার রাখা, কারণ বাংলার সাথে সাথে অন্যান্য পরীক্ষাগুলো আসা শুরু করবে। তো ওই আমার সবসময় ফোকাস, আমি তো বাংলা আমি পরে ঠিক আছে, তা আমার ফোকাসটা হচ্ছে যে অন্যান্য সাবজেক্ট গুলো যেন ঠিকঠাক মতো দিতে পারো, তো সেই জায়গার জন্য প্রিপেয়ার যেন থাকো। তো মেন্টাল হেলথটা খুবই ইম্পর্টেন্ট, এন্ড ফিজিক্যালি ফিট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। লিখতে বসে অনেক কষ্ট হচ্ছে এটা না, তুমি আধা ঘন্টা পড়ো, তোমরা যে 3 জন আছো সে রানের একটু বেশি পড়তে হবে, সে রানের দিনে 1 ঘন্টা পড়াচ্ছে বাংলা। আর অনিমা ওয়াফা এদের আধা ঘন্টা করে পড়লেই হয়ে যাচ্ছে। আর উমাইমা যে করতেছে, উমাইমাকে আমি বলে ফেলছি যে ও যেন আধা ঘন্টা পরে, তাইলেই হবে। এরকম যে নিজের অবস্থা জায়গা থেকে বাংলা গুরুত্ব বুঝে, এবং অবশ্যই রেজাল্ট ভালো করতে হবে বাংলাতে, এটাও সত্য, সবই ঠিক আছে, কিন্তু অত লোড নেওয়া যাবে না। আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ থেকে যদি ধরো, 5 তারিখ থেকে প্রায় 20 দিনের কাছাকাছি, 20 দিন 18 দিন যদি ধরি, 18 দিন যদি তুমি সেরা যদি 18 ঘন্টা পড়াশোনা করে বাংলা নিয়ে, এটা হিউজ একটা পড়ালেখা, মানে নিজে পড়তেছো নিজের দায়িত্বে, তাহলে 18 ঘন্টা অনেক। আর তুমি পড়তেছো 9 ঘন্টা কিংবা 10 ঘন্টা, তাহলে এই 10 ঘন্টা যদি তুমি পড়ো, অবশ্যই পরীক্ষার আগের দিন তো সবাই ওই দিন তো সারাদিনই বাংলা পড়বে, বাংলা রিভাইজ করবে, এটা তো স্বাভাবিক। পরীক্ষার দিনটা বা পরীক্ষার আগের দিনটা বাদ দিলাম, এর আগ পর্যন্ত যদি তুমি 9 ঘন্টা পড়ো কিংবা 10 ঘন্টা পড়ো টানা, মানে টানা বলতে বোঝাচ্ছি যে টোটাল ইন টোটাল যদি 10 ঘন্টা পড়ো, এটা হিউজ একটা ফাইল। বাগধারা দেখলে, একটু সন্ধি দেখলে, একটু ইজিলি কিন্তু অনেকটা ইমপ্রুভ করা যায়। ওভাবে করে ওইভাবে ধরো, কারণ ম্যাথ করতেই হবে, ফিজিক্স কেমিস্ট্রি করতেই হবে। তো তাইলে কেন বাংলা নিয়ে অত লক্ষ্য নিও না, কিন্তু একটা কন্টিনিউয়াসলি এটা পড়ো। এটা গেল পেপার ওয়ানের সেকশন এতে চিঠি কিংবা প্রতিবেদন টপিকটা ভাববা, যদি তাড়াতাড়ি লেখার এবিলিটি তোমার থাকে তাহলে তুমি একটু দুটার দিকে তাকাবা। আর যদি টপিক না বুঝো তাহলে সাথে সাথে এটা বাদ। যদি চিঠির টপিক অনেক ভেজাল মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, প্রতিবেদন একটু একটু মনে হইতেছে, তাহলে ভাই চিঠি বাদ, আমি প্রতিবেদন লিখবো, অসুবিধা নাই। কিন্তু ওইভাবে ডিসাইড করে ওইটা সাজিয়ে লেখার চেষ্টা করবা। দেন রচনার কথা যদি বলি, রচনা তো আমাদেরকে তাই চিন্তা করতে হবে, ভালো মতো চিন্তা করতে হবে। রচনার জন্য সময় ব্যয় করো, রচনার জন্য তুমি 10 মিনিট চিন্তা করো, একদম কোনো মাইন্ড ম্যাপ না, কোথাও বৈশা বৈশা তুমি 5 মিনিট 7 মিনিট চিন্তা করবা যে তিনটা আছে কোনটা কি, কোনটা পার্সোনাল কোনটা পার্সোনাল না, কোনটা আমার লেখা ঠিক হবে কোনটা আমার লেখা ঠিক হবে না। আচ্ছা আমি তো পার্সোনাল লেখা লিখতে পারি ভালো, পার্সোনাল এসে আমি অনেকবার প্র্যাকটিস করে আসছি, আমি ভালো লিখতে পারি, তাহলে পার্সোনাল এসে লিখবো, বাকিগুলোর দিকে তাকানোর দরকার নেই। এইভাবে না, তিনটা টপিকই চিন্তা করি আমরা। বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকারে করণীয়, দেশ ভ্রমণ কেবল আনন্দ না শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ। তিনটা টপিক আসছে। ভাবি যে এখানে কি ওয়ার্ড গুলো কি কি, আমাকে সবার আগে কি কি ভাবতে হবে, কি ওয়ার্ড গুলো বের করে নিয়ে আসতে হবে। বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি, তার মানে বিদ্যালয়ের প্রথম দিনটা, ফার্স্ট ডে, এটা ইম্পর্টেন্ট। বিদ্যালয়ের প্রথম দিন অবশ্যই, তার মানে বিদ্যালয় তো গুরুত্বপূর্ণ, স্মৃতি এটাও গুরুত্বপূর্ণ। ফোকাসটা করতে হবে প্রথম দিনটাতে, এখানে কি ওয়ার্ডটা হচ্ছে প্রথম দিন, মানে বিদ্যালয়।
গেল। তারপরে জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকারে করণীয়। জলবায়ু পরিবর্তন, এখানে কি টপিকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। দেশ ভ্রমণ কেবল আনন্দ না, শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম মতামত ভূমিতে দুইটা টপিক থাকে, এটা হচ্ছে ডিফারেন্স। তো দেশ ভ্রমণ কেবল আনন্দ না, শিক্ষা অর্জনেও গুরুত্বপূর্ণ, তার মানে দেশ ভ্রমণ এবং শিক্ষা। তাহলে দেশ ভ্রমণ মানে দেশ ভ্রমণ মেইন টপিক, সেটা শিক্ষার জন্য এবং আনন্দের জন্য দুইটা টপিক আসতে আসছে দেশ ভ্রমণকে মেইন করে। তাহলে দেশ ভ্রমণ কি, কিংবা দেশ ভ্রমণের ব্যাপার এবার আমি ডিসাইড করি। বিদ্যালয়ের প্রথম দিন, দেশ ভ্রমণ, জলবায়ু পরিবর্তন। এখন আমার জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমার জানা আছে, বাট আমি ওইভাবে পড়ে আসি না, আমার কোনো সলিড পড়া নাই, জাস্ট আমি জানি জলবায়ু পরিবর্তন জিনিসটা কি। সেকেন্ড, বিদ্যালয়ের প্রথম দিন। আচ্ছা, আমি বিদ্যালয়ের প্রথম দিন পড়ি নাই, কিন্তু বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে আমার, এটা তো আমি লিখতে পারি, এটা ব্যক্তিগত রচনা, আমি লিখলাম। থার্ড নম্বরে হচ্ছে হলো গিয়ে আমার হলো গিয়ে দেশ ভ্রমণ। দেশ ভ্রমণ সম্পর্কে আমি জানি, দেশ ভ্রমণ সম্পর্কে আমি লিখলাম, মানে আমি লিখতে পারবো। এবার আমাকে ডিসাইড করতে হবে কোনটা আমি ভালো লিখতে পারবো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে যে দেশ ভ্রমণ, জলবায়ু, আর হচ্ছে বিদ্যালয়ের প্রথম দিন। আচ্ছা, অনিমা কি শুনতেছো? হ্যাঁ স্যার। অনিমা, হ্যাঁ, এই তিনটার মধ্যে কোনটা তুমি ভালো জানো, সবচেয়ে বেশি ভালো জানো? দেশ ভ্রমণ, বিদ্যালয়ের প্রথম দিন, আর জলবায়ু? বিদ্যালয়ের প্রথম দিন। সরি, কোনটা? জলবায়ু? বিদ্যালয়ের প্রথম দিন। বিদ্যালয়ের প্রথম দিন, আচ্ছা। এমনও কিন্তু হইতে পারে, এখন আমি এই যে প্রশ্নটা তোমার করলাম, হয়তো তোমার মনের মধ্যে এটাও হইতে পারে যে আরে আমি তো তিনটাই জানি, তিনটাই তো মোটামুটি ভালোই জানি, আবার তিনটার একটাও তো আমি পরীক্ষার জন্য প্রিপারেশন করিনি, আমি তো লিখে আসি নাই, পড়ে আসি নাই। এরকম সিচুয়েশন যদি তোমার হয়, কিংবা অন্য যে কারো যদি হয়, যে বিদ্যালয়ের প্রথম দিন এটাও আমি জানি, জলবায়ু পরিবর্তন এটাও আমি জানি, দেশ ভ্রমণ এই ব্যাপারটাও আমি জানি, তিনটা বিষয় আমি জানি, কিন্তু তিনটার একটারও নিয়ে কখনো আমি কখনো কিছু লিখি নাই, মানে স্যার কখনো এরকম টপিক দেয়ই নাই, কখনো পড়াই নাই, কোথাও আমি প্র্যাকটিস করাই হয় না। তখন আসলে আমি কি করবো? তখনও কিন্তু আমাকে তিনটাই আমি পারি, তাহলে কিন্তু তিনটার একটাও এমন না যে আমি খুব ভালো পারি, মানে একদম সলিড মুখস্থ করা আছে কিছু, সেটা নাই। তাইলে আমার তখন কি করতে হবে? তখন আমাকে দেখতে হবে কোন রচনা, কোন ধরনের রচনা লেখা ভালো। জলবায়ু পরিবর্তন এটা একটা টপিক বেস রচনা, মানে এটা টপিক বেস, আচ্ছা, ইংলিশে টপিক বেস, অথবা এটাকে আমরা ইনফরমেটিভ বলতে পারি। আর এটা হচ্ছে একদম পার্সোনাল, মানে ডিসক্রিপটিভ। সরি, বানান ভুল হয়েছে, ঠিক করতেছি, ডিসক্রিপটিভ। আর এটা হচ্ছে ওপিনিয়ন। ঠিক আছে? এবার আমাকে দেখতে হবে, আমরা কিন্তু তিনটাই পারি, আমরা তিনজনে তিনটা রচনায় লিখতে পারবো। আমরা ধরলাম তিনজন মানে চারজন, উমামা হয়তো বা লিখতে পারবে, তিনটাই লিখতে পারবে। তাহলে আমরা চারজনই তিনটাই লিখতে পারবো। তাহলে আমরা চারজনই যদি তিনটাই লিখতে পারি, তখন আমাকে ডিসাইড করতে হবে কোন ধরনের টপিকে টপিকটা আসলে লেখা ভালো হবে আমার জন্য। এখানে এটা আগেও বলছি, আবারও এখন বলতেছি, যে এই রচনা যে 60 নাম্বারের যে আমার একটা রচনা, 60 নাম্বার রচনা, প্রত্যেকটার জন্য কিছু এই তিনটা টাইপের টপিকের জন্য তিনটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে, মানে যে কোনো রচনার জন্য তোমাকে ডিফারেন্ট ক্রাইটেরিয়া লিখতে, সেটা হচ্ছে 20 20 20, সেটা হচ্ছে মার্কিং এর একটা ক্রাইটেরিয়া। টোটাল হচ্ছে 60, এটা আমি তোমাদেরকে আগে বলি নাই, আজকে বলছি, যে 20 20 20 60। এই 60 নাম্বারের উপর বেস করে 60-এর থেকে তোমাকে নাম্বারটা দেওয়া হবে 60, তাহলে 20 20 20, এই 20 থেকে তিনটা ডিভিশনটা কেমন হলো? এই যে প্রথম 20, এটাকে যদি তুমি এ ধরো, এই এ ক্রাইটেরিয়ার মানে হচ্ছে হলো গিয়ে তোমার নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং, যে তুমি কতটুকু জানো এবং বোঝো। তাহলে এই তিনটাই আমরা তো কিন্তু মনে মনে বুঝতে পারলাম যে আমি ক্রাইটেরিয়া এতে আমি 20-এর মধ্যে মোটামুটি তিনটা টপিকই মোটামুটি ভালোই জানি। বিদ্যালয়ের প্রথম দিন একটু বেশি জানি, জলবায়ুটা একটু কম জানি, আর দেশ ভ্রমণের আনন্দ, এই দেশ ভ্রমণ এটা সম্পর্কে একটা মডারেট জানি। তাহলে ক্রাইটেরিয়া এতে 20-এর ভিতরে তুমি কত পর্যন্ত তুলতে পারবা, এটা একটা ভাবার বিষয় আছে। তারপরে ক্রাইটেরিয়া যদি এটাকে বি, একটা বি হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে তুমি কতটা টু দি পয়েন্টে লিখছো, এটা আমি অনেকবার বলছি এবং আমি ক্লাসেও বলি,
যে কতটা টু দি পয়েন্ট লিখছো, মানে তুমি টপিকটা কতটা ধরে উঠতে পারছো, তুমি টপিকটা কতটা ক্লিয়ারলি বুঝছো। বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি, এটার মানেটা কি, এটা কতটা তুমি অ্যাকুরেট তুমি যাইতে পারবা, এটা এইখানের উপর হচ্ছে এই 20 নাম্বার। এন্ড লাস্টের 20 নাম্বার হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ ইউজেস এন্ড তোমার রচনা লেখার ফরম্যাট সম্পর্কে ধারণা। আমি যেমন ফরম্যাট করাই, এটা এটা নিচ্ছে এমন না যে আমি যেটা বলি এটাই একমাত্র কারেক্ট এবং এটাই সবচেয়ে ঠিক। ব্যাপারটা এটা না। রাইটিং, ডিটেল রাইটিং এর ক্ষেত্রে দুনিয়াতে এক একজনের এক এক রকম ভাবে লেখে, অসুবিধা নেই। কিন্তু আমি বেসিক ফরম্যাটটা ঠিক রেখে বেসিক জায়গা থেকে বলছি। তো ওই বেসিক ফরম্যাটের জায়গা থেকে একদম জেনারেল ফরম্যাট, জেনারেল ফরম্যাটের জায়গা থেকে তুমি ফরম্যাটটা কতটুকু ঠিক রেখে এই জিনিসগুলো লিখে যেতে পারছো, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা এবং বানান, সেন্টেন্স, এগুলোর উপর থেকে এই নাম্বারটা তুমি পাবা। তারপর যোগ করে তোমার 60 নাম্বারটা হবে। ইন জেনারেল আমি দেখছি সর্বোচ্চ 52 পেতে, 52, 53 এই পর্যন্ত আমি পেতে দেখছি। তাহলে 52 যদি হয় 3 হয় তাহলে 17 করে প্রত্যেকটায়, 17, 17, 17, মানে কোনোটায় 18, কোনোটায় দুইটাই 18, অথবা একটা 19, একটা 18, এই রেঞ্জের ভিতরে হচ্ছে 52, 53 পর্যন্ত ওঠা যায়। ঠিক আছে? তো তাইলে তোমাকে দেখতে হবে শব্দগুলোকে আসলে তুমি বুঝছো কিনা। বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি, এখানে স্মৃতি বলছে, স্মৃতির ইংলিশ কি বলেন তো একটু, শেরান, স্মৃতি মানে কি? মেমোরি। হ্যাঁ, এটা মেমোরি। এখানে আমরা তো তৈরি ফার্স্টে মেমোরিটা, ঠিক আছে? তাহলে এখানে মেমোরি। আচ্ছা, এই মেমোরি বাদে আর একটা ওয়ার্ড এখানে লেখা যেত, সেই ওয়ার্ডটা কি? শেরানি বলো। আমি স্মৃতি না দিয়ে অন্য কিছু লিখতে পারতাম, সেটা কি লিখতে পারতাম? অভিজ্ঞতা। অভিজ্ঞতা মানে এক্সপেরিয়েন্স। হুম। তাহলে বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি কিংবা প্রথম দিনের অভিজ্ঞতা, এইভাবে আসবে। একটি নৌকা ভ্রমণের স্মৃতি কিংবা একটি নৌকা ভ্রমণের অভিজ্ঞতা, পরিবারের সাথে কাটানো একটি চমৎকার দিনের স্মৃতি কিংবা পরিবারের সাথে কাটানো একটি চমৎকার দিনের অভিজ্ঞতা। তাহলে স্মৃতি, অভিজ্ঞতা, দেখো এখানে কিন্তু অ্যাকুরেসির ব্যাপারটা এসে পড়তেছে, এখানে নাম্বারটা এসে পড়তেছে। স্মৃতি মানে মেমোরি, মনে আছে যে ওই সুন্দর ভাই, দারুণ একটা সময় কাটাইছিলাম, ঘুরতে গেছিলাম, অনেক ভালো লাগছে, আর প্রিয় মানুষরা ছিল, ওর সাথে আড্ডা দিছিলাম, ছবি তুলছি, অনেক ভালো লাগছে। জাস্ট এটা হচ্ছে স্মৃতি। অ্যান্ড এক্সপিরিয়েন্স, যা আমি কিছু শিখলাম, আমি গেলাম এই জায়গায় গেছি ওদের সাথে, আরে যারা আমি মনে করতাম যে সব সময় ঝগড়া করে, কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করে না, আরে ভাই ট্যুরে যা দেখি পুরো উল্টা। ও যে আমাদের অনেক কম্প্রোমাইজ করতেছে, ওয়াশরুম ব্যবহার নিয়ে কোনো ঝামেলা করতেছে না, খাবার যেটা হইতেছে সবাইকে আগে নিজে খাইতে দিতেছে, তারপর ও নিজে খাচ্ছে। কিন্তু ইন জেনারেল যখন স্কুলে থাকি ঝগড়া করি, ও দেখি যে ঝামেলা করে অনেক। কারণ একটা মানুষ একটা পরিবেশের ভিতরে যেমন সেটা তার পারফেক্ট, সেই মানুষটা সে তেমন না। তুমি স্কুলে তোমার যে বন্ধুটাকে দেখো সব সময়, ও যতটুকু তুমি ওকে যেভাবে ট্রিট করো, ও যে 100% পুরাটাই এমন সেটা নাও হতে পারে। ও ঝগড়া করে কিন্তু ওর মনটা অনেক ভালো হইতে পারে। আরেকজন তোমার খুব চুপচাপ থাকে কিন্তু অনেক রাগী, স্কুলে আসে চুপচাপ আছে, ট্যুরে যায় তার মাথা গরম হয়ে গেছে যে কেন এইটা নাই সেটা নাই, অবজেকশন দেওয়া শুরু করছে। কিন্তু তোমরা অবাক যে স্কুলে সে কোনো কারোর সাথে গ্যাঞ্জামি করে না। তার মানে কি, মানুষ তো মানুষকে জানার একটা সুযোগ থাকে যে তুমি যদি একটা ট্যুরে যাও তোমার ফ্যামিলির সাথে, ইভেন ফ্যামিলির সাথে, যে বাবা অফিস থেকে আসে ব্যস্ত থাকে কিংবা বিজনেস নিয়ে ঝামেলায় থাকে, রাগারাগি করে, সে ট্যুরে যায় পুরা চিল মুডে থাকতেছে, খুব চিল করতেছে, কখনো ছেলে মেয়ের সাথে সে হাসি মুখে কথাই বলে না, সবসময় সিরিয়াস মুখে কথা বলে, পড়ালেখা নিয়ে কথা বলে, ট্যুরে যায় সে হাসতেছে, তাকে খাবার দিচ্ছে, এরকম হইতেই পারে। তাহলে আমরা মানুষকে জানার জন্য আর নিজের লোকদের জানার জন্য কিংবা অনেক কিছু অনেক ভাবেই আসলে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি। এক্সপিরিয়েন্সটা হচ্ছে লার্ন নিউ, মানে কোনো নতুন কিছু শিখ, কোন একটা নতুন কিছু জানতেছি। আমি পাহাড়ে যাচ্ছি, পাহাড়িদের জীবন দেখতেছি। আমি সমুদ্রে যাচ্ছি, সমুদ্রের আশেপাশের অঞ্চল দেখতেছি, সেখানে লোকাল ফুড গুলো কেমন সেটা দেখতেছি। মেমোরি মানে ওগুলো আমি দেখছি, খাইছি, মজা পাই, ওকে ঠিক আছে, চিল। কিন্তু এক্সপিরিয়েন্স মানে আমি শিখছি। তাইলে বিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতি, জাস্ট আমি মনে করতেছি আরে ছোটবেলায় গেছিলাম, ঘুমাচ্ছিলাম, মা জোর করে উঠায় রেডি করে নিয়ে গেল, কাঁদতেছিলাম কিংবা আনন্দে গেছিলাম, জাস্ট এইসব গল্পের ভিতর দিয়ে কিন্তু স্মৃতি চলে যাচ্ছে। কিন্তু এক্সপিরিয়েন্স যদি আসতো, তাইলে এই প্রথম দিনটা একটা অচেনা পরিবেশে গেলাম, কেমন মানুষ আমি বুঝতেছি না, মানে এই কথাগুলো সেমই থাকতেছে অনেকটা। কিন্তু এটাকে বলতে হবে যে এই দিনের স্মৃতিটা তোমাকে নতুন শিখাইছে যে ওইটাই তোমার জীবনে প্রথম ছিল যে বাবা মাকে ছাড়া তুমি অনেকক্ষণ 2 ঘন্টায় একা একা বসে ক্লাস করছিলাম। প্রথম প্রথম আনইজি লাগতেছিল, তারপরে দেখলা যে না,
ওরাও তো তোমার বয়সী, এবং ওরাও তো হলো গিয়ে ওদের সাথেও তো গল্প করা যায়, নতুন একটা বন্ধু পাওয়া যায়। তারপর যখন নাম জিজ্ঞেস করলো কিংবা কিছু একটা বলতে বললো দাঁড়িয়ে সবার সামনে, তখন এটা এটা তোমার জীবনে প্রথমবারের মতো ছিল। তো এটা একটা এক্সপিরিয়েন্স, নট অনলি মেমোরি, ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স। তো ওই ডিফারেন্সটাকে বেস করে কিন্তু এই রচনাটা লেখা লাগবে। যে স্মৃতিটাকে প্রায়োরিটি দিতে পারবে কিংবা যে এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি দিতে পারবে, সে কিন্তু ভালো নাম্বার পাবে। তো এটা জাস্ট কিভাবে আসবে, তুমি ইন্ট্রোতে লিখবা। প্রথমে লিখলা ইন্ট্রোডাকশন, যেমন লেখে বিদ্যালয় সবার জন্য জীবন, বিদ্যালয় জীবন কেমন, এটা নিয়ে লিখলা। লিখে দেন হচ্ছে বললা যে প্রথম দিনটা আসলে খুব বিশেষ হয়। প্রথম দিনের কথা মানুষ আসলে অনেক, হয়তোবা দিনক্ষণ ভুলে গেল, ঘটনাগুলো বারবার মনে পড়ে, খুব ভালো লাগে, কখনো খারাপ লাগে, এরকম। তো ওইরকম কিছু কথাবার্তা দিয়ে ইন্ট্রো লেখার পর সেকেন্ড প্যারা থেকে তুমি ঠিক গল্পর মতো করে লিখলা যে গল্পটা ওই দিনটা আসলে কেমন ছিল, কি হয়েছিল। তারপর থার্ড প্যারাতে গিয়ে তুমি লিখবা কেন এই স্মৃতিটা তোমার কাছে ইম্পর্টেন্ট, কেন এটা মনে রাখার মতো। তো এখানে কি কোনো মনে রাখার মতো কোনো বিশেষ ঘটনা ছিল কিনা, তুমি সেটা লিখলাম। দেন কনক্লুশন লিখলাম। মাত্র চারটা প্যারাতেই হয়ে যাচ্ছে। আর যদি এক্সপিরিয়েন্স আছে তাহলে ওই যে থার্ড পয়েন্টে এটা কেন তোমার জন্য একটা মানে অভিজ্ঞতা, তুমি কেন এটাকে একটা মানে এই দিনটা তোমার কাছে একটা অভিজ্ঞতাপূর্ণ দিন কেন, সেটা এক্সপ্লেন করতে হবে। যে বাবা মাকে ছাড়া থাকা, দীর্ঘক্ষণ থাকা এই ওই বয়সে, আবার নতুন বন্ধু বানাতে পারা, এই ব্যাপারগুলো তখন ওই কথাগুলোকে ওই টোনে লিখতে হবে। জাস্ট একই লেখা, জাস্ট টোনটা লিখতে হবে। একটা জাস্ট মনে রাখার মতো ঘটনা, আর একটা হচ্ছে তুমি কি শিখলা ওই দিনটায়, সেটাকে একটু ফোকাস করলো। দেন কনক্লুশন একই জিনিস লিখলা। তো এইটুকুতেই তোমার লেখাটার ওই যে এখানে এখানে ওনাকে তোমাকে 16 দিবে না 17 দিবে না 18 দিবে, সেই মুডটা কিন্তু এসে বলবে টিচারের কাছে, ঠিক আছে। And আমি ক্যামব্রিজ এক্সামিনার না, কিন্তু যারা ক্যামব্রিজ এক্সামিনার তাদেরকে আমি দেখছি তাদের অনেক ট্রেনিং হয়, তাদেরকে তো এগুলো নিয়ে ডিসকাশন করে। আমি যতটুকু জানতে পেরেছি নিজে থেকে, যেহেতু এখন আমি ক্যামব্রিজে পড়াই না, মানে আমার জবটা ক্যামব্রিজে না, তো সেই জায়গা থেকে তো আমি একটু পেছানো, কিন্তু এগুলো যতটুকু জেনেছি আমি সেই জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। তো ওইটা মাথায় রেখে এভাবে দিতে হবে। ঠিক সেম ভাবে জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার, এটা টপিক বেশি ইনফরমেটিভ, লেখার মধ্যে ইনফরমেশন থাকতে হবে। আমি খালি বললাম জলবায়ু পরিবর্তন মানে এই যে চারি তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গরম বাড়তেছে, পানির সমুদ্রে পানি বেড়ে যাচ্ছে, এই সব খালি এইসব কথা বললে হবে না। 200 250 ওয়ার্ডে খালি এইসব লিখতে হবে না। অ্যাটলিস্ট কিছুটা ইনফরমেশন দিতে হবে যে গত 20 বছরে দেখা গেছে যে পৃথিবীর এশিয়া অঞ্চলে কিংবা এরকম অঞ্চলে একটা বিশাল রকমের পরিবর্তন হচ্ছে। টেম্পারেচার যখন, আমি জাস্ট বানায় বলতেছি কারণ আমি জানি না। তো টেম্পারেচার যেমন ধরো 2000 সালে দেখা গেছে টেম্পারেচার অন এভারেজে সামারে টেম্পারেচার থাকতো হচ্ছে 25, কিন্তু এখন সেটা থাকে 40, এশিয়া কিংবা এশিয়ান কান্ট্রি গুলোতে। এরকম কোন দুই একটা, আমি বলতেছি না যে খুব বেশি অনেক ইনফরমেটিভ হতে হবে। তুমি লিখবা এরকমই ইন জেনারেল লিখবা যে এই কারণে জনসংখ্যা বাড়তেছে, কারখানা বাড়তেছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, এরকম কথাবার্তাই লিখবা। কিন্তু কোথাও কোথাও টুকটাক একটু ইনফরমেটিভ জিনিস দিতে হবে, তাইলে ইমপ্রেশনটা ক্রিয়েট হবে। এই যে অ্যাকুরেসির জায়গাতে আমি কথাটা বলতেছিলাম, সেই অ্যাকুরেসির জায়গাতে এখানে ইনফরমেশনটা ডিমান্ড করা হচ্ছে যে তুমি কতটা ইনফরমেটিভ লিখতে পারছো। তুমি যত ইনফরমেটিভ ভাবে তুমি অ্যাকুরেসি মানে লিখতে পারবা, জলবায়ু পরিবর্তনের কারণ এই হচ্ছে কারণ, পয়েন্ট আকারে লেখা যাবে না, ডিটেলে লিখতে হবে। ডিটেলে লিখবা কিন্তু খুব সলিড ভাবে লিখতেছো যে এইটাকে আমরা কারণ হিসেবে ট্রিট করতেছি। দেন প্রতিকার মানে হচ্ছে এটা সলিউশন কি, সলিউশন হচ্ছে এই এই করা উচিত। অলরেডি পৃথিবীতে বাংলাদেশে এই অর্গানাইজেশন কাজ করতেছে। এছাড়া ওয়ার্ল্ড ইউনাইটেড নেশন বিভিন্ন অর্গানাইজেশনকে দায়িত্ব দিয়েছে, তারা কাজ করতেছে, কিন্তু তারপরও হচ্ছে না। কারণ এই এই জায়গা থেকে আমরা জনগণরা সচেতন হচ্ছি না। এইভাবে বলতে হবে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো স্যার জলবায়ু নিয়ে কাজ করে এরকম একটা অর্গানাইজেশনের নাম বলেন, আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি বলতে পারতেছি না, সত্যি কথা এটা। কারণ আমি এটা নিয়ে পড়ি নাই, প্র্যাকটিস করি নাই। তাহলে কেন আমি এটা লিখতে চাই, এটা লিখতে না যাওয়া ওটাই বেটার। তো তারপরে আসছে 3 নাম্বারটা, দেশ ভ্রমণের কেবল আনন্দ না, শিক্ষা অর্জনেও গুরুত্বপূর্ণ। তো এটা মতামত ধর্মী, অবভিয়াসলি এই তিনটার মধ্যে এটা একটু মডারেট লেভেলেই আছে। অপিনিয়ন বেসড রচনা সবসময় মডারেট লেভেলেই থাকে। এইখানে কিন্তু অত ইনফরমেশন লাগতেছে না, এবং আবার অত গল্পও লিখতেছি না, আমরা জাস্ট ইনফরমেটিভ ভাবে লিখতেছি। আচ্ছা, অনিমা জানি কোনটা লিখছিলাম, আমি ভুলে গেছি। অনিমা কি কোনটা লিখছিল অনিমা? স্কুলের প্রথম দিন ওটাই লিখছিলাম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি জাস্ট আমাকে একটা কথা বলো, এখানে যে লিখছে দেশ ভ্রমণ, এই কথাটা মানে কি? মানে বাংলাদেশের ভিতরে ঘোরাঘুরি, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, কক্সবাজার, এগুলা ঘোরাঘুরি কে দেশ ভ্রমণ বলে?
না, তাহলে আমার মনে হয় না। তা তোমার কি মনে হয় যে বিভিন্ন দেশে যাওয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এরকম? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, টু দি পয়েন্টে আছে, ঠিক আছে। টু দি পয়েন্টে থাকতে হবে। দেশ ভ্রমণ বলতে বোঝানো হয় বিভিন্ন দেশে বেড়ানো। বলতে পারো স্যার আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশে ঘুরি, এটা তো দেশ ভ্রমণ। অবশ্যই ভাই দেশ ভ্রমণ। কিন্তু আমরা দেশ ভ্রমণ বলতে বুঝি আমি যেখান থেকে আছি এর বাইরে অন্য কোনো দেশে বেড়াতে যাওয়া, ঠিক আছে। তাহলে দেশ ভ্রমণ কেবল আনন্দ না। অবশ্যই দেশ ভ্রমণে গেলে মানুষ আনন্দিত হয়, এমন একটা মানুষও নাই, একটা কোনো মানুষও নাই যে বলবে না যে আমার থাইল্যান্ডে গেলে, মালয়েশিয়া গেলে, ইন্দোনেশিয়া গেলে, ঘুরতে গেলে ভাল লাগে না, আমি এমনি যাই, তো কাজের দরকারে বাধ্য হয়ে যেতেছি। সে কখনোই বলবো না হ্যাঁ কাজের দরকারে যায়, বাধ্য হয়ে যায়, কিন্তু সে আনন্দ পায়, এটা শিওর। কারণ এক, আমি যেখানে থাকি ঢাকা শহরে থাকি, এখান থেকে যদি আমি এই ভুটানে যাই কিংবা যদি অন্য এই নিউ ইয়র্কে যাই, আমার অবশ্যই ভালো লাগবে, আনন্দ লাগবে। অথবা 2 দিনের বেশি আনন্দ লাগবে না, কিন্তু আনন্দ লাগবে। তাইলে দেশ ভ্রমণ অবশ্যই আনন্দ। এখন এখানে প্রশ্ন বলা হয়েছে যে শুধু আনন্দ না, কেবল মানে অনলি আনন্দ না, এখানে আসলে নলেজ, মানে এডুকেশনের জায়গা তো এটা কাজ করতে পারে, আমরা শিখতেও পারি। বই থেকে যেমন মানুষ পড়ে, বই থেকে পড়া বাদে এইভাবে দেখেও অনেক কিছু জানা যায় এই দেশ ভ্রমণ করলে। এখন এটা নিয়ে আমার ওপিনিয়ন দিতে হবে। আমাকে একটু দ্রুত শেষ করা লাগতেছে এটা, কারণ আমাদের মিটিং শেষ, পরের মিটিং এ আমাদের পেপার 2 নিয়ে কথা বলতে হবে। তো তাহলে শিক্ষা অর্জনেও ও গুরুত্বপূর্ণ, তাইলে এখানে কিন্তু কোনো ডিবেট করার কোনো জায়গা নেই। হ্যাঁ, এটা তো এই কথা আমরা এগ্রি করতেছি। এগ্রি করে আমাকে ওই দেশ ভ্রমণটা কি সেটা বলা লাগতেছে, আনন্দের জায়গাগুলো, যে দেশ ভ্রমণ করলে কি কি আনন্দ আমরা পেতে পারি। কিন্তু এই আনন্দের মধ্যে এটা লিমিটেড না, আমরা যদি এই যে শুধু মেমোরি ক্রিয়েট না করি, মেমোরিজ ক্রিয়েট না করে যদি এক্সপিরিয়েন্সও ক্রিয়েট করি, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারি, কালচার জানতে পারি, মানুষের ভাষা সম্পর্কে জানতে পারি, মানুষের জীবনযাপন, এমন অনেক উইয়ার্ড জিনিস আছে যেটাকে আমরা উইয়ার্ড বলি, সেটা অন্য দেশে এটা একটা নর্মাল ঘটনা। তো সেই জিনিসগুলো সম্পর্কে জানা এবং সেটা একসেপ্ট করতে পারা যে হ্যাঁ ওইটা তো ভাই আমার কাছে, আমি করি না, ঠিক আছে আমি করব না, আমার ইথিক্যাল জায়গাতে আমি করি না, কিন্তু এটা খারাপ না ভাই, সেটা ওরা করে, এবং এটা করে ওরা কোনো খারাপ কিছু করতেছে না। হতে পারে খারাপও থাকতে পারে, অনেক কালচারে অনেক খারাপ থাকে, সেটাকে এডিট করা উচিত। কিন্তু ইন জেনারেল তাদের রিচুয়াল গুলো, তাদের জীবনযাপন, সেটা সবগুলোকে খারাপ হিসেবে আমরা ট্যাগ দিতে পারি না। আমরা সেখান থেকেও নতুন জানতে পারি, আমার মাইন্ডটাকে ব্রড করতে পারি। তো সেরকম বিষয় নিয়ে লেখা, যে